এই জিপিএস ইস্পাতকে 5 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন। আইনজীবীরা যারা এই মামলার তারা লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই মামলায় তারা সুবিধা পাওয়ার জন্যে অ্যাটর্নি জেনারেলের কাছে অ্যাপ্রোচ করেছিল। তারা তথ্য গোপন করেছেন এবং কোর্টের প্রতি একটা প্রতারণা আশ্রয় নিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ তাকে একটা আদেশের পরিপ্রেক্ষিতে চূড়ান্তভাবে এই আদেশটি নাই, অথচ নিম্ন আদালতের কাছ থেকে একই ধরনের আদেশ হাসিল করে ব্যর্থ হয়ে এখন আবার হাইকোর্টের উপরে চেষ্টা করছেন। আদালত আমাকে বলেছেন যে আপনি এফিডেভিট আকারে দেন। আমি এফিডেভিট আকারে পুরা বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছি। আদালত তাদের এই যে আপিল যেটি করেছিলেন সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে আমি আদালতকে বলেছি যে দেখেন, যে কোনো মানুষের অর্থবিত্তশালী মানুষ তারা ব্যবসা বাণিজ্য করবে, সেটাই ঠিক আছে, কিন্তু আদালতের কাছে যখন আসবে তখন যদি অপরিষ্কার হাতে যদি আসে এবং তারা যদি কোনো কারণে ধরা পড়ার পরে যদি পার পেয়ে যান, তাহলে তো মানুষের কাছে এই মেসেজ পৌঁছাবে না যে আদালত আসলে কোনো কারণে মানুষের কাছে ন্যায় বিচার করে কিনা, কিংবা কোনো একজন ব্যক্তি কোনো রকম অপরাধ করলেও তাকে ছেড়ে দেন। এই মেসেজটা তো সমাজের কাছে যাওয়া ভালো না। বরং সমাজের কাছে এমন মেসেজ যেতে হবে যে আদালতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে ক্লিন হ্যান্ডে যেতে হবে। আপনাকে প্রতিকার চাইতে গেলে আপনার ওই সততা নিয়ে আদালতের কাছে যাবে। আদালত তো বসেই আছে মানুষকে প্রতিকার দেওয়ার জন্যে, সেটা আইনি পরিফেরির মাধ্যমে এবং আইনানুগ হতে হবে। আমি তখন আদালতকে বলেছি যে এটা এমন একটা ঘটনা যেটা সমগ্র জাতি এবং সমগ্র দেশকে জানা উচিত, যে এরকম একটা সাপ্রেস করে আদালতেরকে ব্যবহার করে আদালতের কাছে একটা অনৈতিক, একটা অবৈধ আদেশ হাসিলের যে অপচেষ্টা করা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটা আমি আদালতকে বলেছি। আদালত তখন বলেছেন যে আমরা এই মুহূর্তে একটা কম্পেনসেশনের অর্থ দেব। মানে আমি তখন আদালতকে বলেছি যে দেখেন, আমাদের 24শে জুলাই যুদ্ধে আমাদের অনেক ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী তারা আহত হয়ে আছেন। সবাই অনেকে চিকিৎসা পাচ্ছেন, কিংবা হয়তো তাদের আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন হতে পারে। সুতরাং আপনি এমন একটি অর্থদণ্ড দেন যে অর্থদণ্ডটা ওই জুলাই আহত যোদ্ধাদের জন্য ব্যবহার করা হবে। তো আদালত আমার এই বক্তব্যটি শুনেছেন এবং আদালত এই জিপিএস ইস্পাতকে 5 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন। আমি বলবো কস্ট, এটার বাংলা বললাম অর্থদণ্ড। এবং আদালত বলেছেন যে এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটা ভিন্ন খাতে এটা সংরক্ষিত থাকবে এবং রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই অর্থটা 2024 সালের জুলাইয়ে আহত জুলাই যোদ্ধাদের তাদের উন্নত মানের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো যে পূর্বের যে মামলার যে সেট অফ লয়ার্স, যে আমাদের পূর্বের যে সমস্ত আইনজীবী, যে বললাম যে 3জন সিনিয়র অ্যাডভোকেট, অত্যন্ত সুপরিচিত সিনিয়র অ্যাডভোকেট, যে আমার অভিযোগের প্রেক্ষিতে তারা সেই মামলা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন, সেই সেট অফ লয়ার কিন্তু ওনারা এনগেজ করেননি। ইটস এ ডিফারেন্ট সেট অফ লয়ার্স। এবং এই আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে পূর্বে যে এত বড় ঘটনা ঘটে গেল তারা জানতেন না। তো আইনজীবী যখন কোনো কারণে জানেন না বলবেন, তখন তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে তো আমাদের কোনো গ্রিভান্স নেই। আইনজীবীরা যারা এই মামলার তারা লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা বলেছেন যে এটা তাদের নলেজের মধ্যে ছিল না। তারা জানতেন না যে ইতিপূর্বেকার হাইকোর্টের আদেশ, আপিল বিভাগের আদেশ, অ্যাটর্নি জেনারেলের কাছে অনৈতিকভাবে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপ্রোচ করার বিষয়টি তারা জানতেন না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি বলছেন যে অনৈতিকভাবে অ্যাপ্রোচ করা এবং সবাইকে কেনা যায় না, এই শব্দটি যে ব্যবহার করছেন, মানে কি সরাসরি কি আপনার কাছে কোনো অনৈতিক প্রস্তাব তারা দিয়েছিল? আমার কাছে, আমি রাষ্ট্রের পক্ষের আইনজীবী এ কথাটি জানা সত্ত্বেও এই মামলায় তারা সুবিধা পাওয়ার জন্যে অ্যাটর্নি জেনারেলের কাছে অ্যাপ্রোচ করেছিল। এরকম কি ইতিহাসে আপনি তো দীর্ঘদিন পেশায় জড়িত আছেন, আপনার জানা মতে এরকম ঘটনা কি অতীতে ঘটেছিল? এটাই তো শোনেন, আমার কাছে যেটা মনে হয় যে অতীতে বিভিন্ন সময়ে দুষ্টু ব্যক্তিরা তারা আদালতের কাছে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ক্ষেত্র বিশেষে আদালত 2-1টি ক্ষেত্রে হয়তো এরকম ক্ষতিপূরণ দিয়েছেন, কিন্তু এত বড় অঙ্কের ক্ষতিপূরণ এবং সেই ক্ষতিপূরণের টাকাটা একটা নোবেল কজ, সেই নোবেল কজে ব্যবহার হবে, এরকম একটা নোবেল কজে ব্যবহার করার মতো এত বড় অঙ্কের অর্থদণ্ডের ঘটনা আমার মনে হয় বাংলাদেশে এটি প্রথম।
আরেকটা বিষয় তো বোধহয় আপনি নিজের কারণে হয়তো বলছেন না যে অ্যাটর্নি জেনারেলের মানে পক্ষ থেকে যে এই যেরকম একটা বিষয় সরাসরি গণমাধ্যমের সামনে বলা এবং এটাকে আপনি যে ডিনাই করেছেন সেটাকে সরাসরি বলা, এই ঘটনাগুলোও তো বোধহয় আমরা খুব কম দেখি। দেখুন, আমি তো নিজের কথা বলতে পারবো না, তবে আমি মনে করি আমি রাষ্ট্র আমাকে নিযুক্ত করেছে রাষ্ট্রের পক্ষে সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য। তো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে যদি কোনো একজন ব্যক্তি কিংবা গোষ্ঠী যদি অনৈতিক কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে একটা উদাহরণ যদি সৃষ্টি কেউ করতে পারে, তো রেস্ট অফ মাই লাইফ তো মাই লাইফ উইল বি রুইন্ড। কেউ তো আর আমার কাছে কোনো মানুষের ন্যায় বিচার প্রত্যাশা করা উচিত হবে না। তো আমি আমার নৈতিক অবস্থান থেকে, আমি সবসময় আপনাদেরকে বলি, আমার নৈতিক অবস্থান থেকে আমি অত্যন্ত স্বচ্ছভাবে সৎভাবে নিজের জীবনযাপন করছি, এবং আমি মনে করি আল্লাহ আমাকে এটা সুযোগ দিয়েছেন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। সুতরাং আমি রাষ্ট্রের স্বার্থে, হ্যাঁ অবশ্যই, একজন যারা তাদের আইনি সহায়তা চান, দীর্ঘদিন মামলা হয় না, শুনানি হয় না, আমার সহযোগিতা চান, আমি অনেক মানুষকে অ্যাকোমোডেট করার চেষ্টা করি আমার অবস্থান থেকে। কিন্তু আমার যে মূল যে কাজ, এবং যে কাজটা যে হতে হবে পেশাদারিত্ব এবং নৈতিকতার সাথে, এই জায়গাটিকে কোনো রকমভাবে কম্প্রোমাইজ আমি করতে দেব না। Thank you. একটা বিষয় সেটা হচ্ছে যে এই এত বড় অঙ্কের জরিমানায় এর ফলে আসলে কি ধরনের বার্তা গেল, এক আরেকটা বিষয় হচ্ছে এটাকে আমরা আদালতের সাথে প্রতারণা বলবো কি? আদালত তো তাই বলেছেন, আপনি কথা বলার দরকার নেই। আদালত তার আদেশের মধ্যে সুস্পষ্টভাবে এটা বলেছেন, এবং আমি আমার লিখিত বক্তব্যে বলেছি যে এটা হচ্ছে আদালতের পরে সুস্পষ্টভাবে আদালতের প্রতি প্রতারণা। যে পূর্ববর্তী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ এবং হাইকোর্টের আদেশ আদালতের কাছে গোপন করে একই বিষয়ে আদেশ হাসিল করার যে অপচেষ্টা করা হয়েছে, ধরেন আমি আপনাকে খেয়াল করে দিই, উল্টোভাবে চিন্তা করেন, ধরেন আমার দৃষ্টিতে আসলো না, আমি তো বাই চান্স এই মামলাটা সম্পর্কে জেনেছি। আমাদের ল অফিসাররাও কিন্তু আমাকে ওই অফিস থেকে কিন্তু এর গুরুত্ব অতভাবে বুঝতে পারে আমাকে ইনফর্ম করেননি। আমাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাহেব আমাকে ইনফর্ম করেছে, এবং আমি বলেছি অবশ্যই আমি যাব। তো ধরেন আমি যেতাম না, এবং আদালত যদি কোনো আদেশ দিয়ে দিত, তাহলে রাষ্ট্রের যে ক্ষতি হতো, তখন তো আর আমরা কিছু করতে, এটা তো প্রিভেন্টিভ মেজার। আমার সন্তোষের জায়গাটা হচ্ছে যে আমরা একটা নৈতিক অবস্থান থেকে একটা জায়গার একটা অন্যায় সুবিধা গ্রহণ থেকে রাষ্ট্রকে সেভ করতে পেরেছি, এবং সেটা একটা কোটি টাকার ব্যাপার না, আদালতে প্রতিকার দেওয়ার জন্যে। কিন্তু আদালতে আসবেন আপনি স্বচ্ছভাবে আসবেন না, আপনি অস্বচ্ছ প্রক্রিয়ায় আদালতের পূর্ববর্তী আদেশকে গোপন করে নিয়ে একটা নিজের সুবিধার মতো একটা আদেশ নিয়ে যাবেন, অ্যাটর্নি জেনারেল অফিসকে জানাবেন না, অ্যাটর্নি জেনারেল সাহেব জানতে পারবে না, গোপন করে নিয়ে যাবেন। আমার সামনে পড়লে তো এগুলোর কোনো সুযোগ নেই। জি, থ্যাংক ইউ। মামলাটার value কত? আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে 2100 কোটি টাকা। 2100 কোটি টাকা। 2100 কোটি টাকা হ্যাঁ, 2100 কোটি টাকা ওনাদের প্যাকেজ হবে। সবার থেকে। অন্যরা যাতে সতর্ক হয় এবার ওই বিষয়ে একটা বার্তা দিয়ে দেবে। মানে টোটাল ভ্যালু বার্তা হয়ে গেছে এমনি। একটু বলে দিন। এখন মাননীয় অ্যাটর্নি জেনারেলকে কত টাকার প্রস্তাব দিয়েছিল এটা একটা বড় বার্তা। এটা ওনার টাকার পরিমাণ আমার মনে হয় এর থেকে বেশি কম হতে পারে, কিন্তু উনি নিম্ন আদালতে যে মামলাটি করেছেন সেই মামলার আমাদের প্রত্যেকটা সুটের ভ্যালু থাকে, সেই ভ্যালুতে উনি উল্লেখ করেছেন 21,27,39,543। এটা কিন্তু মানে মূল যে সিআইবির তার অন্ত না, উনি ওনার মামলার আর্থিক মূল্য হিসেবে মামলা করার জন্য সেটা উল্লেখ করেছেন। বাট আমরা এখানেই ডিউরিং দ্য কোর্স অফ আর্গুমেন্ট ওনাদের পক্ষের আইনজীবী 2100 কোটি টাকার একটা কথা আদালতকে বলেছেন। কতজন আইনজীবী যে ক্ষমা আছে মানে তিনজন। তিনজন। তিনজন